শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। সাক্ষী 17 জন, ন্যায় বিচার প্রত্যাশা রামিসার বাবার। সামাজিক নিরাপত্তা খাতে বিএনপি সরকারের বেশ কিছু পদক্ষেপের প্রশংসা। ব্যাংক এবং আর্থিক খাতের কিছু সিদ্ধান্ত সমালোচনার মুখে। কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে বাজেট আসে, বাজেট যায়, তারপরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। অনুকূল উদ্যোগের তাগিদ। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আজও গ্রাহকদের একটি অংশের মানববন্ধন, পুলিশের সতর্ক অবস্থান। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। লিটন, রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ শুরু হয়েছে, এ নিয়ে নতুন কোনো তথ্য আছে নাকি আপনার কাছে, আর বিচারকরা এ নিয়ে কোনো মন্তব্য করেছে কিনা? সাথী, আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই প্রথম দিনে সাক্ষ্য গ্রহণে যে 17 জন সাক্ষী রয়েছে, মামলার বাদী রামিসার বাবা সহ এই 17 জনকে কিন্তু সমন জারি করা হয়েছিল এবং আজ সকাল 11:15টার দিকে এই রামিসার বাবার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই যে সাক্ষ্য গ্রহণ এই মামলা সেটি শুরু হয়। সেখানে সাক্ষ্য দিতে গিয়ে রামিসার বাবা মুষড়ে পড়ছিলেন এবং আদালতের অনুমতি দিয়ে তিনি এক পর্যায়ে সেখানে চেয়ারে বসে তার যে সাক্ষ্য সেটি প্রদান করেন। এই সাক্ষ্য দিতে গিয়ে তিনি বেশ কিছু ঘটনাবলী উল্লেখ করেন আদালতে, যেখানে তিনি বলছেন যে খবর পেয়ে অফিস থেকে যখন ছুটে আসেন তখনও যে ঘাতক সোহেল রানা তার যে ফ্ল্যাটটি সেটি বন্ধ ছিল ভেতর থেকে, এবং তারা পরবর্তীতে নিচ থেকে হাতুড়ি নিয়ে এসে কিন্তু এই যে ফ্ল্যাটের যে দরজা বন্ধ ছিল সেই দরজাটি ভাঙেন এবং ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি আসলে যেটি প্রথমে দেখতে পান, বাথরুমের কাছে অনেক ছোপ ছোপ রক্তের দাগ, এবং এরপরে অন্য একটি রুমের খাটের নিচ থেকে যখনই তার মেয়ের বিচ্ছিন্ন মস্তকটি দেখতে পান তখনই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর সাক্ষ্য দেন রামিসার মা, তিনিও আসলে পুরো ঘটনার যে বর্ণনা সেটি আদালতের কাছে তুলে ধরেন এবং ন্যায় বিচার যেটি সেটি প্রত্যাশা করেন। এরপর একে একে সাক্ষীরা সাক্ষ্য দেন। এই মুহূর্তে 5 নম্বর সাক্ষী রামিসার যে চাচা, তিনি সাক্ষ্য দিচ্ছেন আদালতে, এবং এই আজকে এখন পর্যন্ত 9 জন সাক্ষী আদালতে উপস্থিত হয়েছেন। আদালতে সংশ্লিষ্ট সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আজ যদি 17 জন সাক্ষী উপস্থিত হয়, 17 জনের সাক্ষী গ্রহণ সেটি সম্পন্ন করা হবে এবং এরপরই মামলার যে পরবর্তী কার্যক্রম সেদিকে এগিয়ে নেওয়া হবে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। সাথী, বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব কাঁধে নেওয়া বিএনপি সরকারের সবচেয়ে বড় পরীক্ষা ছিল দেশের ভঙ্গুর অর্থনীতিকে উজ্জীবিত করা। সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বেশ কিছু পদক্ষেপ প্রশংসা পেলেও ব্যাংক এবং আর্থিক খাতের কিছু সিদ্ধান্ত পড়েছে সমালোচনার মুখে। অর্থনীতিবিদরা বলছেন 100 দিনের বিবেচনায় 5 বছর মেয়াদী সফলতা ব্যর্থতা মূল্যায়নের সুযোগ না থাকলেও শুরুটা ভালো হওয়া জরুরি। অবশ্য অর্থমন্ত্রীও বলেছেন আওয়ামী লীগের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতিকে কাটিয়ে উঠতে সময় লাগবে অন্তত 2 বছর। গেল কয়েক বছরে খুঁড়িয়ে চলা দেশের অর্থনীতির চাকা সচল করতে চলতি বছর 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় বিএনপি সরকার। নির্বাচনের আগে ঘোষণা করা 180 দিনের কর্মপরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হয়েছে এই 100 দিনে? বিএনপি সরকার সবচেয়ে বড় সফলতা দেখিয়েছে স্বল্প আয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে। ক্ষমতা গ্রহণের 21 দিনের মাথায় কর্মসূচি বাস্তবায়নে প্রশংসা পেয়েছে দলটি। দেশে 25 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করতে বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যা চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে। 100 দিনের সফলতার তালিকায় আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি। সরকারি তথ্য অনুযায়ী 20 মে পর্যন্ত রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 34.38 বিলিয়ন মার্কিন ডলার, যা 2025 সালের ডিসেম্বরে ছিল 33.19 বিলিয়ন ডলার।
তবে সফলতার পাশাপাশি ব্যাংক এবং আর্থিক খাতে নেওয়া সরকারের বেশ কিছু উদ্যোগ পড়েছে সমালোচনার মুখে। খেলাপি ঋণের বিশাল বোঝা এখনও অমীমাংসিত। আবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেয়া নিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়েছে সরকার। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ২০২৬ পাশ করে শরিয়া ব্যাংকগুলোর সাবেক মালিকরা মাত্র ৭.৫% জমা দিয়ে মালিকানা ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়টিও ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যারা ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন তাদের আবার মালিকানায় ফিরে আসার সুযোগ ব্যাংকিং খাতকে আবারও অস্থিতিশীল করার সুযোগ পেতে পারে। কর্পোরেট ইনকাম ট্যাক্স অ্যাট্রাকটিভ হওয়া উচিত, যাতে এই দেশে আরো বিদেশি বিনিয়োগ আসে এবং একই সঙ্গে যে দেশের বিনিয়োগটা যাতে আরো সম্প্রসারিত হয়। তো সেটার জন্য আমি মনে করি যে কর্পোরেট ইনকাম ট্যাক্সে অবশ্যই যৌক্তিকরণ দরকার এবং আরেকটু নমনীয় হওয়া দরকার। এছাড়া দেশের বেসরকারি খাতে বিনিয়োগে বড় ধরনের সংকোচ দেখা গেছে, যা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেটা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগে প্রবেশ করবে। তো এই মুহূর্তে আসলে যেহেতু খুবই কম প্রবৃদ্ধি রয়েছে, ৩.৫%-এর নিচে, এবং একই সঙ্গে লাস্ট কোয়ার্টারে আমরা দেখতে পেয়েছি যে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩%। তো সেখান থেকে ধীরে ধীরে যদি আমরা আসলে একটা উচ্চ প্রবৃদ্ধির যুগে প্রবেশ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যে অ্যাচিভ করার চিন্তা ভাবনা আছে সরকার, তো সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। বড় অস্বস্তিতে মূল্যস্ফীতি। চলতি বছরের মার্চ মাসে মূল্যস্ফীতি ৮.৭১% থাকলেও এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪%। সেই সঙ্গে নিত্যপণ্যের দামে এখনও স্বস্তি নেই মানুষের। ৫ বছর মেয়াদী সরকারের সফলতা ব্যর্থতা মূল্যায়নে ১০০ দিনে বড় পরিবর্তন আনা খুব সহজ না হলেও এই সময়ে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতের বার্তা পাওয়া যেতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ৩ মাস সময়টা আসলে একটা সরকারের, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে এটা বিশ্লেষণ করার জন্য আসলে খুব একটা পর্যাপ্ত সময় না। কিন্তু এটা কিন্তু জরুরি যে আগামী ১ বছরের মধ্যে আমরা কিন্তু যেটা দেখতে চাই যে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং এর ক্ষেত্রে এর পাশাপাশি আমাদের সামষ্টিক অর্থনীতির যে অবস্থা, সেই সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক অবস্থা আছে। এবং এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে ব্যাংকিং খাতে, রাজস্ব খাতে এই জায়গাগুলোতে কিন্তু কিছু সংস্কার করা প্রয়োজন। আর কাঠামোগত সংস্কার ছাড়া কেবলমাত্র প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়নে চ্যালেঞ্জ স্থায়ীভাবে মোকাবেলা করা সম্ভব নয় বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অনেকগুলি চ্যালেঞ্জ নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল। অনেক পুঞ্জীভূত সমস্যা অর্থনীতিতে ছিল, সেটা ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, সম্পদ আহরণ থেকে শুরু করে, বাস্তবায়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। অবকাঠামোকে অবহেলা করার কোনো সুযোগ নাই, কিন্তু কথা হলো যে অগ্রাধিকার ঠিকভাবে করা এবং এগুলো যাতে অতি মূল্যায়িত না হয়, বাস্তবায়ন যাতে সুশাসনের সাথে হয়, সেটা নিশ্চিত করতে হবে। সেই সাথে মাফিয়া তন্ত্র যাতে আবারও ফিরে আসতে না পারে এবং সুপ্ত অবস্থায় থাকলেও তার নির্মূল সরকারের সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করেন তিনি। দুর্নীতি এবং অপশাসন, সেটা তো অবশ্যই এই যে ম্যান্ডেট নিয়ে তারা আসছেন, সেই ম্যান্ডেটের বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তাদেরকে নতুনভাবে এই সংস্কৃতিটা চালু করতে হবে, যে সবকিছু নিয়ম কানুনের মধ্যে হতে হবে, সুশাসনের মধ্যে হতে হবে, এবং এখানে যে কোনো ধরনের বিচ্যুতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখাতে হবে। অবশ্য অর্থমন্ত্রীও বলেছেন, আওয়ামী লীগের রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতিকে কাটিয়ে উঠতে সময় লাগবে অন্তত ২ বছর। ২ বছর সময় লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য। রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা। প্রতি বছরের বাজেটে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি থাকে, বরাদ্দ রাখা হয় এ খাতে। তবুও কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি না হওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা। বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বেসরকারি খাতেও আশানুরূপ কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে না। এবারে বাজেটে কর্মসংস্থানের শুধু প্রতিশ্রুতি থাকলে চলবে না, অনুকূল উদ্যোগও থাকতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। শ্রমশক্তির বিপরীতে কাঙ্ক্ষিত কর্মসংস্থান না হওয়ায় দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বেকারের সংখ্যা। বাজেটে কর্মসংস্থান তৈরিতে বরাদ্দ ও প্রতিশ্রুতি থাকলেও তার প্রতিফলন দেখা যায় না।
পরিসংখ্যান বলছে গত 5 বছরে শ্রমবাজারে 1 কোটি মানুষ যুক্ত হলেও কর্মসংস্থান তৈরি হয়েছে 60 থেকে 65 লাখ। অপরদিকে কর্মসংস্থান সংশ্লিষ্ট খাতে সরকারের ব্যয় হয়েছে 71,000 কোটি টাকা, কিন্তু তৈরি হয়নি দক্ষ জনশক্তি আর কাঙ্ক্ষিত কাজের সুযোগ। রেগুলেটরি সংস্কার এবং নতুন নীতি কাঠামো প্রয়োজন ছিল, সেগুলো বিগত বছরগুলোতে আমরা দেখিনি, যার ফলাফল হচ্ছে যে বাংলাদেশে 22 লক্ষ তরুণ তরুণী মার্কেটে আসে, কিন্তু বাংলাদেশ লোকালি 10-11 লক্ষের বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারছে না, এবং সেটার গতিও দিনে দিনে স্লথ হয়ে আসছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, আর তাই আসছে বাজেটে এখাতে বরাদ্দ বৃদ্ধি ও তার সঠিক ব্যবহার নিশ্চিত হবে এমন প্রত্যাশা অর্থনীতি বিশ্লেষকদের। একই সাথে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তারা। যদিও বাজেট নীতি সহায়তার জায়গা না, বাট তারপরও বাজেটে কিছু নীতি সহায়তার বিষয় থেকে থাকে, সাধারণত থাকে, যেটার মাধ্যমে আসলে ব্যক্তি খাতে যে বিনিয়োগকারী যারা রয়েছেন তারা তাদের বিনিয়োগের ক্ষেত্রে কিছু গতি ফিরে পেতে পারে না। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন এবং নতুন সরকার হিসেবে মানুষের স্বপ্ন পূরণের বাস্তবায়ন, দুটো জায়গা থেকেই অনেক ব্যয় করতে হচ্ছে, কিন্তু আয়ের দিকটা যদি সংকুচিতই থাকে তাহলে সরকারকে ধার করতে হবে, যেটা পরোক্ষভাবে বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে, মূল্যস্ফীতিকেও ক্ষতিগ্রস্ত করবে। আর এই দুটো ক্ষতিগ্রস্ত হলে সরকারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্লেষকরা মনে করেন কর্মসংস্থান তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের সক্ষমতার ঘাটতি আছে। পাশাপাশি বাজেটে যে বরাদ্দ থাকে তারও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায় না, ফলে আশানুরূপ ফলাফলও আসে না। এবারের বাজেটে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হবে বলে শঙ্কা বিশ্লেষকদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা হুর সাথে যোগাযোগ করব। এখানে আমাদের ইউনিসেফের রিয়াদ ভাই আছেন, ওনার সাথেও কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ ইউ গেট দ্য পারমিশন, এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কালেক্ট করার চেষ্টা করব। বাট এট দ্য মোমেন্ট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ভ্যাকসিনেশন, কারণ এটা সার্বজনীনভাবে স্বীকৃত না। কাজে এটা আপনাদের জন্য আমরা পরিষ্কার ভাষা বলে দিলাম। আচ্ছা, আরেকটা হলো আমরা টিবি প্রোগ্রামে, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার্স, আমিও দেখি অনেক সময় টিভি, যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আপনারা করবেন। আমি একটু সিটি কর্পোরেশন আছেন, একটু অ্যাড করতে চাই। অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেইখানে কমোট আছে, ওই কমোটে কিন্তু পানি জমে থাকে, হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় উড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ওই ট্যাবলেট ছাড়তে হবে, বা মানে পানিতে করতে হবে, খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভ্যাকসিন বললাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে একজন রিসার্চ করেন ডেঙ্গু নিয়ে, এটা একটু মাননীয় প্রতিমন্ত্রী, আপনি একটু এটা ওনার সাথে ওনার ফোন নাম্বারটা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী একটু যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু সাজেশন নেবেন, উনি কি রিসার্চ করেছেন, আমাদের কি করা উচিত এই টাইমে ডেঙ্গু অ্যাটাক হয়ে গেলে, বা ডেঙ্গু প্রতিরোধে কি করতে, মাননীয় প্রতিমন্ত্রী এটা ওনার সাথে আলাপ করবেন। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আজও সকাল থেকে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গ্রাহকদের একাংশ। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা দাবি জানান, বিতর্কিত নিয়োগ বাতিল করে ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হবে। বিক্ষোভকারীরা বলেন, ব্যাংক খাতকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না। তাদের দাবি, ইসলামী ব্যাংকের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কর্মসূচিতে অংশ নেন শতাধিক গ্রাহক। তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা গ্রাহক মনে করি এই ধরনের একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কখনো দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই শরিয়া ভিত্তিক ব্যাংক
ইসলামী ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদের দাবি একটাই, ওমর ফারুক সাহেবকে তার পোস্টে পুনর্বাসন করতে হবে এবং আপনার বর্তমান যে তাকে পদত্যাগ করতে হবে। সরকার যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আঞ্জাম খালেক, তার কাছ থেকে জেনে নিব সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আঞ্জাম, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে গ্রাহকদের একাংশ আজও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলো নিয়ে একটু বলবেন, সেই সাথে জানাবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন। জি, শ্রাবন্তী, সকাল থেকেই শুরু হয়েছে এই মানববন্ধন। এই মানববন্ধনে কিন্তু সাধারণ যে সচেতন গ্রাহকরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই খুরশিদ আলম আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিলেন, পাশাপাশি তিনি ব্যাংক লুটের সাথে জড়িত বলে তাদের অভিযোগ। আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাহকরা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এখানে উপস্থিত হয়েছেন। তারা এস আলমের যে সকল দোষর রয়েছে তাদেরকে বহিষ্কার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন। পাশাপাশি সাবেক ছাত্রলীগের ক্যাডার উল্লেখ করে ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান খুরশেদ আলমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তার শাস্তির দাবি করছেন। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য দাবি করছেন, এস আলম মুক্ত করার জন্য দাবি জানাচ্ছেন। গ্রাহকরা বলছেন যে যতক্ষণ তাদের এই দাবিগুলো মানা না হবে, খুরশেদ আলমকে এখান থেকে নিয়োগ বাতিল না করা হবে এবং সাবেক যেই এমডি ছিল তার নিয়োগ পুনর্বহাল করা না হবে, ততক্ষণ কিন্তু তারা এই মানববন্ধন আন্দোলন চালিয়ে যাবে বলে জানাচ্ছেন। আমরা দেখেছি গতকাল কিন্তু এই মানববন্ধন কর্মসূচি থেকেই পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এই আন্দোলনকারীরা। সে সময় কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং সে সময় কিন্তু অনেকজন আহত ছিলেন বলে আমরা দেখেছি। তো সাথী, এখন পর্যন্ত কিছুক্ষণ আগে যেই গ্রাহক ফোরামের সভাপতি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরও কিন্তু পদত্যাগ চেয়েছেন তিনি। সাথী, ধন্যবাদ আপনাকে। ভারত থেকে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে দেশের সব সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চুয়াডাঙ্গা রাতের আঁধারে সীমান্তের লাইট বন্ধ করে প্রতিনিয়ত পুশিন করার চেষ্টা করছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ভেস্তে যাচ্ছে বিএসএফ এর এই অবৈধ কার্যক্রম। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশ ইন এবং অবৈধভাবে সীমান্তে অতিরিক্ত ঠেকাতে বাসিন্দাদের সচেতন করতে মাইকিং সহ নানা উদ্যোগও নেওয়া হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করতে যাচ্ছে ইরান। তাসনিম নিউজের বরাতে রয়টার্স জানায়, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর ইসরায়েলি ঘোষণার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছিল তা এরই মধ্যে বন্ধ করে দিয়েছেন ইরানি আলোচকরা। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে ইরানের সামরিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন বাহিনীর দাবি, এসব স্থাপনা আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজের জন্য হুমকি তৈরি করছিল। পরিস্থিতির এই মোড় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $3 বেশি বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $94 পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় 3% বেশি। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দামও বেড়ে ব্যারেল প্রতি $90 উপরে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন ও পরিবহন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় সমাধান ভাবা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি বা ইভিকে। কিন্তু অবাক করার তথ্য হলো, আজ থেকে 1 শতাব্দী আগেই পরিবেশ বান্ধব এই বৈদ্যুতিক গাড়ির আবিষ্কার হয়েছিল। তবে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ করে ইতিহাস থেকে হারিয়ে যায় এই প্রযুক্তি। কিন্তু কেন? এর পেছনে পুঁজিবাদী বা তেল ব্যবসায়ীদের কারসাজি ছিল না তো? এমন প্রশ্ন উঠতেই পারে।
আজকের দিনে রাস্তায় টেসলা কিংবা ইভির দাপট দেখে হয়তো ভাবা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি আধুনিক যুগের আবিষ্কার, কিন্তু খানিকটা ভুল রয়েছে সেই ভাবনায়। আজ থেকে প্রায় 100 বছর আগেই রাজপথ কাঁপাতো পরিবেশ বান্ধব এই গাড়িগুলো, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই দৃশ্যপট বদলে যায়। আকস্মিকভাবেই হারিয়ে যায় বৈদ্যুতিক গাড়ি। এর পেছনে বড় কারণ ছিল হেনরি ফোর্ডের মডেল টি। 1908 সালে গণহারে উৎপাদিত এই পেট্রোল গাড়িটি ছিল বৈদ্যুতিক গাড়ির তুলনায় অনেক সস্তা এবং সাশ্রয়ী। শুধু দামি নয়, প্রযুক্তির একটা মোড় পুরো খেলাটাই ঘুরিয়ে দেয়। শুরুর দিকে পেট্রোল গাড়ি স্টার্ট দিতে হতো লিভার ঘুরিয়ে, কিন্তু 2012 সালে আবিষ্কৃত হয় ইলেকট্রিক স্টার্টার। এক চাবির মোচড়েই পেট্রোল গাড়ি স্টার্ট হওয়া শুরু হলো। ফলে বৈদ্যুতিক গাড়ির প্রধান আকর্ষণ উবে যায়। কফিনে শেষ পেরেকটি ঢুকে আমেরিকার টেক্সাসে বিশাল তেলের খনি আবিষ্কারের পর, 1901 সালের স্পিন্ডল টপ আবিষ্কারের পর বাজারে পেট্রোল বা গ্যাসোলিনের বন্যা বয়ে যায়। জ্বালানির দাম নেমে আসে পানির দরে। ফলে চার্জিং স্টেশনবিহীন বৈদ্যুতিক গাড়ির চেয়ে সস্তা তেলের গাড়ি লুফে নেয় সাধারণ মানুষ। সস্তা জ্বালানি, ফোর্ডের প্রোডাকশন এবং ইলেকট্রিক স্টার্টারের মতো প্রযুক্তির বদৌলতে পেট্রোল গাড়ি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে ভারী ব্যাটারি আর সীমিত দূরত্বের কারণে বৈদ্যুতিক গাড়িগুলো বাজার থেকে পুরোপুরি ছিটকে যায়। ইতিহাসের চাকা ঘোরে। 1 শতাব্দী আগে যে তেল আর প্রযুক্তির কাছে হেরে গিয়েছিল বৈদ্যুতিক গাড়ি, জলবায়ু পরিবর্তন আর আধুনিক ব্যাটারি প্রযুক্তির হাত ধরে আজ সেই ইভি আবার রাজত্বে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।